নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক শওকত ওসমানের লেখা পাহাড়তলির ভূত নামক রহস্যময় ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। কর কর করাত আকাশের অন্ধকার ছিঁড়ে এদিক থেকে ওদিকে পর্যন্ত একটা বিদ্যুৎ চমকে গেল। তার সাথে সাথেই বজ্রপাতের শব্দ। সামনে শালবনের মাথা হঠাৎ আলোয় ভরে গেল। এ কি, আগুন ধরে গেছে! মোস্তাক দেখ, চিৎকার করে বললুম। ওর তলা দিয়ে আমাদের পার হতে হবে। বর্ষাকালে বনে আগুন ধরে না, এখনই ঠান্ডা হয়ে যাবে। ছোটখাটো বাজ, বেশি শব্দ তো হয়নি। চল এগিয়ে, মোস্তাক মন্তব্য করলো। আবার জোরে বৃষ্টি এলো। তীরের ফলার মতো ঝরে পড়ছে মাটির বুকে, বনের গাছে, পাতায় পাতায়। না, আর এগোনো যাবে না। মোস্তাককে বললুম, এখনো অনেক দূর যেতে হবে, আর পারবো না। তুমি যেতে চাও যাও, দে আমাকে লণ্ঠন। তুই আমার টর্চটা নিয়ে ফিরে যা। গলায় তার বিরক্তির ছায়া। কি কুক্ষণে বের হয়েছিলুম। সামান্য জিতকে কেন্দ্র করে বহুদিন পরে দেখা পাওয়া এক বন্ধুকে এমন কষ্ট দিতে হবে কে জানতো। লজ্জা করে না? বন্ধুর তীক্ষ্ণ স্বর আমার কানে বাজতে লাগলো। লজ্জা করে না? বাড়ি ফিরে আলো নিভু নিভু করে শুয়ে পড়লুম। ঘুম আসছিল না, নানা উৎকণ্ঠা। বাইরে যে দুর্যোগের রাত্রি, আর সেই বনভূমিতে মোস্তাক একা। কাজটা ভালো করিনি, না হয় কিছু কষ্ট হতো আমার। দূরে মহারাজার বাড়িতে 12টার ঘন্টা বেজে গেল ঢং ঢং। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। বাবু বাবু, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার চাকর দুটো তারস্বরে চেঁচাচ্ছে আর জোরে শিকল নাড়াচ্ছে। ঘুমে তখনও আমি ঢুলছি। চোখ কচলাতে কচলাতে জবাব দিলুম, কি হয়েছে রে? বাবু শিগগির আসুন, আপনার বন্ধু বাগানে পড়ে রয়েছে। আঁতকে উঠলুম। বাড়ির বাগানে পড়ে রয়েছে? এক নিমেষে আমার সব মনে হতে লাগলো। পাহাড়তলির কথা, মোস্তাককে একা ফেলে আসার কথা। কি হয়েছে বল, কোন দিকে? এগো তোরা। ছুটতে ছুটতে আমার চাকরের কাছে খবরটা শুনলুম। বাবু, এত রাত্রে হঠাৎ চিৎকার শুনে আমাদেরও ঘুম ভেঙে গেছে। ভূতে আমার গলা টিপে ধরেছে। মরে গেলাম, তোমরা বেরো, তোমরা বেরো। আপনার বন্ধুর গলা আমরা চিনি, তাই তাড়াতাড়ি আলো হাতে বাইরে এলুম। কেউ নেই, শুধু একটু গোঙানির শব্দ কানে এলো। ভাগ্য ভালো, লণ্ঠনের আলোয় বেশি খুঁজতে হয়নি। বাড়ির বারান্দা থেকে আমার বাগানের দিকে নজর পড়ল। ওই যে আপনার বন্ধু মুখ থুবড়ে পড়ে ঘুমাচ্ছে। চলুন শিগগির। তিনজনে গিয়ে দেখলুম মোস্তাক মাটিতে পড়ে গো গো করছে। কি করা উচিত এখন? আমার একটা চাকর বললে, বাবু ওঝা ডাকতে যাই। পাহাড়তলিতে অনেকেই এমন ভূতে ধরে, তবে এমন শক্ত ভূত কাউকে ধরে না, এটা ঠিক। তাই যা বললাম। মনটা খুঁতখুত করতে লাগলো। আমার বাগান থেকে 5 মিনিটের পথ ডাক্তারের বাড়ি। একবার ডাক্তারকে ডাক দিলে হয়। আমার কাছে যে চাকর ছিল সে বাধা দিলে, বললে, বাবু ডাক্তার এইসব রোগের কি করবে? সত্যিই তো, এইসব ভৌতিক রোগের ওষুধ তো ডাক্তার জানে না। আচ্ছা এক কাজ কর, বাবুকে ধর। এখানে ঠান্ডায় ফেলে রাখলে চলবে না, ঘরে নিয়ে যেতে হবে। মোস্তাককে চ্যাংদোলা করে আমরা কামরায় নিয়ে এলুম। না, ডাক্তার ডাকা উচিত, মন মানে না। তাই চাকরটাকে অবশেষে ডাক্তারের বাড়ি পাঠালুম। একটা ওঝা এলো, পাহাড়ি, স্থানীয় লোক। তার হাতে ঝুলি, তার ভেতর থেকে একটা মাথার খুলি, ভল্লুকের রোয়া, শামুক ইত্যাদি বের করে আমার ঘরের মেঝেই বসে মন্ত্র আওড়াতে লাগলো। সে বললে, খুব বড় ভূতে ধরেছে বাবু। মোস্তাকের গায়ের ওয়াটারপ্রুফ খুলে গরম কম্বল দিয়ে জড়িয়ে দিলুম। মোস্তাকের শরীর ক্রমশ নিথর হতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলুম। খানিক মন্ত্র আওড়ানোর পর ওঝা বললে, বাবু এর গায়ে একটা দাগ দিতে হবে, একটু আগুন করুন, লোহার শিক গরম করা চাই। বাবু খুব বড় ভূতে ধরেছে। চাকর উনান ধরাতে গেল। কয়েক মিনিট পরে এলো ডাক্তার। তিনি ওঝাকে দেখে বললেন, এসব কি? তাহলে ডাক্তার ডাকার কি দরকার ছিল? আমি বললুম, দেখুন ভূত প্রেতে বিশ্বাস করি, তাই ওঝা ডেকেছিলুম। ইতিমধ্যে লোহার শিক দগদগে লাল করে পুড়িয়ে আনা হয়েছে।
ডাক্তার বললেন, ওটা কি হবে? ওঝা উত্তর দিলে, খুব বড় 2 মাথাওয়ালা ভূতে ধরেছে, গায়ে একটু ঘা করে ছ্যাঁকা দিতে হবে। ডাক্তারবাবু ভয়ানক চটে গিয়ে বললেন, দরকার নেই আমার রোগী দেখবার। কি বুদ্ধি আপনাদের! কি হয়েছে আমাকে দেখতে দিন আগে। এই বেটা ওঝা, হাট যাও। ওঝা খেপে উঠল। ডাক্তারে ওঝাই দাঙ্গা বাঁধে আর কি। আমি থামিয়ে দিলুম। পরে বললাম, মাফ করবেন ডাক্তারবাবু, আচ্ছা একবার শরীরটা পরীক্ষা করে দেখুন তো। ও মূর্ছা যাওয়ার আগে খুব চিৎকার করেছিল, আমার চাকরেরা শুনেছে। স্টেথিস্কোপ নিয়ে ডাক্তারবাবু রোগীকে পরীক্ষা করতে লাগলেন। 1 মিনিট পরে জিজ্ঞাসা করলেন, কি বলে চিৎকার করেছিলেন? গেলাম গো, ভূতে আমার গলা টিপে ধরেছে, বেরোও তোমরা, বেরোও। ডাক্তারবাবু মুখ হাঁড়ি করে আবার রোগী পরীক্ষায় মন দিলেন। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু বললেন, ডিপথেরিয়া হয়েছে, খুব সিরিয়াস টাইপ, ভয়ানক জল কাদা ঘেটে বোধ হয় খুব ঠান্ডা লাগিয়েছে। ডিপথেরিয়া রোগ? আমি অবাক হয়ে বললুম, ডিপথেরিয়াতে তো গলা বুঝে যায়, কে যেন দুদিক থেকে টিপে ধরে মনে হয়। তাহলে ভূত টুত সব বাজে কথা। ডাক্তারবাবু আমাকে মুখ ভেঙচে বললেন, আজ্ঞে হ্যাঁ, রাগ করবেন না, এই কালেও আপনারা ভূত মানেন? জঙ্গলি দেশে এসে আর কি আপনারা মানুষ আছেন? ওই ডিপথেরিয়া রোগীটার গায়ে ছ্যাঁকা দিলে কি হতো বলুন তো? খোদা কেন আপনাদের মানুষ তৈরি করেছিল? লেখাপড়া শিখেছেন, লেজ দিলে বনে চড়ে খেতেন। চড়া কথাগুলো হজম করে ওঝাটাকে তখনই তাড়িয়ে দিলুম। ডাক্তারবাবুর ভরসায় আমার মন অনেকটা হালকা হয়ে গেল। তিনি বললেন, উনি ভালো হবেন, সে আশা আমার খুবই আছে। খোদার দয়া বলতে হবে। কয়েকদিন পরে মোস্তাকের রোগ কমতে লাগলো। একটা মজা করবার জন্য তার কী রোগ হয়েছিল সে কথা জানালুম না, চাকরদেরও বারণ করে দিলুম। রোগের কথা জিজ্ঞেস করলে বলতাম ভূতে ধরেছিল, ওঝা ডাক্তার আসে তবে রক্ষা। আরও 1 সপ্তাহ পরে বন্ধু চাঙ্গা হয়ে উঠল। যেদিন মোস্তাক পথ্য করে সেদিন বললুম, কি ভাইয়া, তবে যে বলো ভূত নেই? মোস্তাক স্নান হেসে বললে, আর লজ্জা দিস নে ভাই, সত্যি গোয়ার তুমির ফল পেলুম, ভূত আছে, ও শুধু মুখের কথা নয়, সত্যি ভূত আছে। আমি হেসে বললুম, কি করে জানলি? ঠকে শিখলুম। তবে শোন, তুই তো আমাকে একা রেখে পালিয়ে এলি। আমি এগিয়ে চললুম। ঘুমানি শব্দটা ক্রমশ কাছে মনে হলো। সেই শালবনের ভেতর দিয়ে কতক্ষণ হেঁটেছি মনে নেই। যখন শালবন শেষ হলো তখন শব্দটা অত্যন্ত নিকটে। আরও তাড়াতাড়ি পা ফেলতে লাগলুম। আমার জানা চাই কোথা থেকে ঝড়ের রাতে এই শব্দ আসে। শালবন পার হয়ে দেখি কয়েকশো বিঘা জমি জুড়ে পানি থই থই করছে। পুকুর বোধ হয় কত গভীর কে জানে, কিন্তু আসলে তা নয়, মাঠে বৃষ্টির পানি জমেছে। লণ্ঠন হাতে চবাং চবাং শব্দে পানি ভেঙে হাঁটতে লাগলুম। যেখানে জলাভূমি শেষ হলো তারপরেই দেখি পাহাড়ের মাথায় এক ঝর্ণা, আর পাশে অনেক বুনো লম্বা গাছের সারি। এত জোরে ঝর্ণা থেকে পানি লাফিয়ে লাফিয়ে নামছে, তার গতি ঠিক করা কঠিন। আর গাছগুলো হুমড়ি খেয়ে পড়েছে ঠিক তার উপরে, তাই এত শব্দ। মনে হবে যেন মানুষের গোঙানি। দূর থেকে অমন অদ্ভুত শব্দ শোনা যায়। তারপর ফেরার পালা। পথে এত বিপদ, জঙ্গলি বস্তির মুখে আসার একটু আগে আবার ঝড় বৃষ্টি নামলো। চারিদিক থেকে গাছের ডালপালা বাতাসে উড়ে আসছে। ভয় হলো পাছে মাথায় লাগে। মাথায় লাগলো না সত্য, কিন্তু একটা মোটা ডাল এসে লাগলো লণ্ঠনের কাছে। এক নিমেষে লণ্ঠনের কাজ গুড়িয়ে চুরমার হয়ে গেল। আলো নেই আকাশে, ঘোর অন্ধকার। হামাগুড়ি দিয়ে পথ চলতে লাগলুম। জঙ্গলি বস্তির কাছে এসে কত চিৎকার করলুম, সাড়া পাওয়া গেল না। যে বাঁকের মাথায় দাঁড়িয়ে আমরা জঙ্গলিদের গান শুনি, সেখানে আসতে আমার মনে হলো কে যেন আমার গলার দুদিকে আস্তে আস্তে চাপ দিচ্ছে। হাত দিয়ে দেখলুম, কই কারো হাত নেই তো। তাপ আরও বাড়তে লাগলো। প্রথমে ভয় পাইনি, পরে তোর ভূত আর গলা টেপার কথা মনে পড়তে লাগলো। সত্যিই তো, ভূত না হলে অদৃশ্য হয়ে কারা এই কাজ করতে পারে? তখন প্রাণপণে দৌড়তে লাগলুম। আমার গলা কে যেন ক্রমশ জোরে টিপে ধরেছে। ভয় কি চিৎকার নাই করেছি? কে সাড়া দেবে অত রাত্রে? বাগানে এসে আর দাঁড়াতে পারলুম না, হোঁচট খেয়ে পড়ে গেলুম। তারপর আর কিছু মনে নেই। আমি হেসে বললুম, তাহলে ভূত আছে মানিস তো? মানি, তবে সন্দেহ হয়। মোস্তাকের জবাব। আবার ভূতে ধরলে তবে বুঝি পুরো বিশ্বাস করবি?
ওই কথা আর মুখে আনিস না ভাই, এখনো আমার গা শিউরে ওঠে। সেই দিন বিকেলে আমাদের ডাক্তারবাবুকে চায়ের নেমন্তন্ন করলুম। বিকেলে আমার বাগানে চা খাওয়ার বন্দোবস্ত হলো। যথাসময়ে ডাক্তারবাবু এলেন। চা খেতে বসে আবার ভূতের কথা উঠল। আমি বললাম, ভূত বলে কিছু নেই, আমাদের ভয় থেকে এই ভূতের জন্ম। মোস্তাক প্রতিবাদ করে, ঠকে যদি শেখো তবে মানবে। আমি তো আর সন্দেহ করিনি, এখনো গলায় ব্যথা রয়েছে। ডাক্তারবাবু বললেন, কি হয়েছিল আপনার? ভূতে ধরেছিল, শেষে ওঝা আর আপনি দুজনে মিলে তো সারান, ভুলে গেলেন এই কদিনে? তখন ডাক্তারবাবু বাধা দিয়ে বললেন, ভূত কোথায় মশাই, আপনার তো ডিপথেরিয়া হয়েছিল খুব ঠান্ডা লাগার ফলে, তাই এই অবস্থা। আর ডাক্তারবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, আমি তাকে চোখ টিপে বারণ করলুম, কিন্তু মোস্তাকের কাছে ধরা পড়তে হলো সঙ্গে সঙ্গে। সে চেয়ার ছেড়ে উঠে আমার পিঠে এক কিল বসিয়ে বলল, স্টুপিড, আর চোখ টেপা হচ্ছে? তবে যে বলিস আমাকে ভূতে ধরেছিল, ডাক্তারবাবু আর জঙ্গলি ওঝা আসাতে রোগ ভালো হয়। ডাক্তারবাবু বললেন, মশাই সত্যিই ভয় থেকে ভূতের জন্ম হয়েছে। ডিপথেরিয়া ভাবলেন ভূতে গলা টিপছে, এমনই ভয়। তিনজনে হো হো করে হেসে উঠলাম। এই ঘটনার পর ভূতের ভয় আমার চিরদিনের জন্য ঘুচে গেছে। তোমরা ভূতে বিশ্বাস করো নাকি? এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক রহস্যময় গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না।